সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা। আজকের এই অনলাইন ক্লাসে আমি মোহাম্মদ আইনুল হক, ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগ, শহীদ জিয়া ডিগ্রি কলেজ, বাগবাড়ি, গাবতলী, বগুড়া পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। গত ক্লাসে ধীর পরিবর্তনকারী শক্তিসমূহের অংশ হিসাবে আমরা বিচ্ছুরণীয় ভবন সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব নদী। ভূপৃষ্ঠের পরিবর্তন সাধনকারী প্রাকৃতিক শক্তিসমূহের মধ্যে নদী অন্যতম। নদী দ্বারা ভূপৃষ্ঠের সবচেয়ে বেশি পরিবর্তন হয়। সাধারণত উচ্চ পার্বত্য এলাকায় হিমবাহ গলে নিম্ন ঢালে প্রবাহিত হয়ে হ্রদে বা সমুদ্র পতিত হলে তাকে নদী বলে। যেমন গঙ্গা নদী হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপত্তি লাভ করে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। নদী তার চলার পথে, তার কার্যক্রমের দ্বারা ভূপৃষ্ঠ অনবরত পরিবর্তন করছে। এজন্য ভূমিরূপের পরিবর্তনে নদীকে অন্যতম একটি প্রাকৃতিক শক্তি হিসেবে অভিহিত করা হয়। এই নদী আমরা জানলাম যে উচ্চ পার্বত্য এলাকায় হিমবাহ গলে নিম্ন ঢালে প্রবাহিত হয়ে হ্রদ বা সমুদ্র পতিত হলে তাকেই নদী বলা হয়। এই নদী সাধারণত কোনো পাহাড় বা মানস সরোবর থেকে উৎপত্তি লাভ করে এবং সাগর মহাসাগরে গিয়ে শেষ হয়। দীর্ঘ এই চলার পথে নদীর পর্যায়কে মূলত তিনটি ভাগে ভাগ করা হয়। একটি হচ্ছে পার্বত্য অবস্থা বা ঊর্ধ্বগতি। ঊর্ধ্বগতি হলো নদীর প্রাথমিক অবস্থা। পর্বতের যে স্থান থেকে নদীর উৎপত্তি হয়েছে সেখান থেকে সমভূমিতে প্রবেশ করার আগ পর্যন্ত এই সময়টুকুকে নদীর ঊর্ধ্বগতি বলা হয়। এই ঊর্ধ্বগতিতে মূলত নদীর স্রোত এবং ক্ষয়কার্য বেশি সংঘটিত হয়। সমভূমি বা মধ্যম গতি। ঊর্ধ্বগতি শেষ করে নদী যখন সমভূমিতে প্রবেশ করে তখন তাকে মধ্যম গতি বলা হয়। মধ্যম গতিতে নদীর স্রোত তুলনামূলকভাবে কম থাকে। এখানে নদীর স্রোত কম থাকে এবং নদীর উলম্ব ক্ষয় অপেক্ষা পার্শ্ব ক্ষয় বেশি সংঘটিত হয়। তারপরে আছে বদ্বীপ অবস্থা বা নিম্নগতি। নদীর জীবন চক্রের শেষ পর্যায়ে হলো নিম্নগতি। এই অবস্থায় স্রোত একেবারে কমে যায় এবং নদীর তলদেশে অসংখ্য চর জেগে ওঠে। মূলত নদী সাগরে বা মোহনায় মিশে যাওয়ার আগে এই অবস্থা পরিলক্ষিত হয়। এবারে আমরা আসি নদীর কাজ। নদী চলার পথে মূলত তিন ধরনের কাজ বা কার্য সাধন করে। একটি হচ্ছে ক্ষয় কার্য, বহন কার্য, সঞ্চয় কার্য। ইরোশনাল ফাংশন, ট্রান্সপোর্টেশনাল ফাংশন এবং ডিপোজিশনাল ফাংশন। এই তিন রকমের কার্য সাধন করে নদী। এবং ক্ষয় কাজ ও সঞ্চয় কাজের ফলে বেশ কিছু বৈচিত্র্যময় ভূমিরূপের বা ভূপ্রকৃতি গঠিত হয় নদী প্রবাহিত অঞ্চলে। পরিবহন কাজের দ্বারাই কোনরূপ ভূমি গঠন হয় না। এখানে ক্ষয় কাজ, নদী ক্ষয় কার্যের ফলে মূলত উপত্যকা গঠন হয়, গিরিখাত গঠন হয়, ক্যানিয়ন গঠন হয়, জলপ্রপাত গঠন হয়, খরস্রোত, বর্তুলাকার গর্ত, সর্পিল বাঁক, নদীমঞ্চ, এই ধরনের ভূপ্রকৃতিগুলো তৈরি হয়। আর সঞ্চয় কার্যের ফলে পলল পাখা, পলল কোণ, প্লাবন সমভূমি, প্রাকৃতিক বাঁধ, অশ্বক্ষুরাকৃতি হ্রদ, কর্দম সিপি, বদ্বীপ, এই ধরনের ভূপ্রকৃতিগুলো সাধারণত গঠিত হয়ে থাকে। এবারে আমরা আসব নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট বিভিন্ন ধরনের
ভূমিরূপ। প্রথমে রয়েছে উপত্যকা গঠন। পার্বত্য অবস্থায় নদীর সঞ্চয় ক্রিয়া অপেক্ষা ক্ষয় ক্রিয়াই অধিক, ফলে পার্বত্য অবস্থায় নদীর উপত্যকা গঠিত হয় এবং পার্বত্য অবস্থায় স্রোতের বেগ ঘন্টায় প্রায় 20 মাইল। পর্বত হতে প্রবল বেগে নামার সময় নদীর প্রবল স্রোত বড় বড় শিলাখণ্ড বহন করে নিম্ন দিকে অগ্রসর হয়। পর্বতসমূহ কঠিন শিলা দ্বারা গঠিত, কিন্তু মাঝে মাঝে নরম শিলাও থাকে। নদী খাতের পার্শ্ব অপেক্ষা নিম্ন দিকের শিলা বেশি কোমল হলে পার্শ্বিক ক্ষয় অপেক্ষা উলম্ব ক্ষয় বেশি হয়। এরূপে ক্রমশ ক্ষয় পেতে পেতে নদী উপত্যকা অনেকটা ইংরেজি ভি অক্ষরের মতো। অর্থাৎ আমরা যদি খেয়াল করি, ইংরেজি ভি অক্ষরের ন্যায় উপত্যকা গঠিত হয়। আচ্ছা, এরূপে ক্রমশ ক্ষয় পেতে পেতে নদী উপত্যকা অনেকটা ইংরেজি ভি অক্ষরের ন্যায় হয়, ফলে এরূপ উপত্যকাকে ভি আকৃতির উপত্যকা বলা হয়। কিন্তু নদী যখন মধ্যগতিতে অর্থাৎ সমভূমি অবস্থায় প্রবাহিত হয়, তখন উলম্ব ক্ষয় অপেক্ষা পার্শ্ব ক্ষয় বেশি সংঘটিত হয়। এর ফলে প্রশস্ত নদীখাত প্রশস্ত হয় এবং অনেকটা ইংরেজি ইউ অক্ষরের মতো ভূমিরূপ গঠন করে, উপত্যকা গঠন করে। এটাই হচ্ছে মূলত ভি শেপড ভ্যালি এবং ইউ শেপড ভ্যালি। এখানে প্রশ্ন হতে পারে নৈর্ব্যক্তিকের জন্য, নদীর কোন অবস্থায় ভি শেপড ভ্যালি বা ভি আকৃতির উপত্যকা গঠিত হয়? তাহলে আমাদের মনে রাখতে হবে, নদীর প্রাথমিক অবস্থায় বা ঊর্ধ্বগতিতে ভি শেপড ভ্যালি এবং সমভূমি বা মধ্যম গতিতে ইউ শেপড ভ্যালি, এই দুই ধরনের ভ্যালি বা উপত্যকা গঠিত হয়। তারপরে আছে গিরিখাত। নদীর প্রবল স্রোত দ্বারা খারাপ পর্বত গাত্র বেয়ে নিচের দিকে প্রবাহিত হলে নদী খাত ক্ষয়প্রাপ্ত হয়ে এবং ক্ষয়িত পদার্থ স্রোতের সাথে বহুদূর চলে যায়। এমতো অবস্থায় বড় বড় পাথর সমূহ একটি নির্দিষ্ট জায়গায় পতিত হলে গভীর ও সংকীর্ণ নদী খাতের সৃষ্টি হয়। এরূপে সৃষ্ট খাতকে মূলত গিরিখাত বলে। সিন্ধু নদে অনেক গিরিখাত রয়েছে। তাহলে কি হচ্ছে, নদী যখন পার্বত্য অঞ্চল দিয়ে প্রবাহিত হবে, তখন প্রবল স্রোতের দ্বারাই ক্ষয়প্রাপ্ত হয়ে এক বিশেষ আকৃতির ভূমিরূপ গঠন করবে, যেটাকে গিরিখাত বলা হয়। গিরিখাত অর্থাৎ গিরি মানে পর্বত, দুই বা ততোধিক পর্বতের মাঝখান দিয়ে প্রবাহিত হওয়ার ফলে যে খাতের সৃষ্টি হবে, এটাই মূলত গিরিখাত। তারপরে রয়েছে কি, ক্যানিয়ন। গিরিখাতগুলো অধিক গভীর ও খাড়া ঢাল বিশিষ্ট হলে এদেরকে ক্যানিয়ন বলে। উত্তর আমেরিকার কলোরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়ন পৃথিবীর বিখ্যাত। তাহলে ক্যানিয়ন কি, গিরিখাতগুলো যখন অধিক গভীর এবং খাড়া ঢাল বিশিষ্ট হয়, তখন তাকে ক্যানিয়ন বলা হয়। পৃথিবীর বিখ্যাত ক্যানিয়ন হচ্ছে উত্তর আমেরিকার কলোরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়ন। এটা নৈর্ব্যক্তিকের জন্য থাকতে পারে। তারপরে জলপ্রপাত। ভূপৃষ্ঠের উপর দিয়ে নদী প্রবাহিত হওয়ার সময় বিভিন্ন শিলাস্তরের সংযুক্তি এবং গঠন অনুসারে বিভিন্নভাবে ক্ষয় করে থাকে। এভাবে যদি দেখা যায় যে কোনো কঠিন শিলাস্তর থেকে কোমল শিলাস্তরে উপনীত হলে কোমল শিলাস্তরটি অধিক ক্ষয়প্রাপ্ত হয় এবং কঠিন শিলাস্তরটি কোমল শিলাস্তর অপেক্ষা অধিক উচ্চে অবস্থান করে এবং জলাধার খারাপভাবে নিচে পতিত হয়। জলের এরূপ পতনকে জলপ্রপাত বলা হয়। বাংলাদেশের মাধবকুণ্ড জলপ্রপাত এর প্রকৃষ্ট উদাহরণ। অর্থাৎ যদি এইরকম অবস্থা হয় যে এটা একটা কঠিন শিলাস্তর,
এর নিচে রয়েছে অপেক্ষাকৃত দুর্বল শিলাস্তর, তার নিচে আরো দুর্বল শিলাস্তর। তাহলে উপরের এই কঠিন শিলাস্তর অপেক্ষা নিচের এই দুর্বল শিলাস্তর গুলো বেশি ক্ষয়প্রাপ্ত হবে। বেশি ক্ষয়প্রাপ্ত হওয়ার পরে, ক্ষয়প্রাপ্ত হলে উপরের কঠিন শিলাস্তরটি দুর্বল শিলাস্তরের উপরে অনেকটা বর্ধিত আকারে অবস্থান করবে এবং এখান দিয়ে যে নদী অনেক সময় দেখা যাবে এইভাবে পতিত হবে। হঠাৎ করে নদী সোজা তলদেশ দিয়ে চলতে চলতে স্রোত হঠাৎ করে গভীর জায়গায় পতিত হবে। এটাই হচ্ছে জলপ্রপাত। বাংলাদেশের মাধবকুণ্ড জলপ্রপাত একটি বিখ্যাত জলপ্রপাত। আচ্ছা, তারপরে রয়েছে খরস্রোত। খরস্রোত পাহাড়ের ঢালু জায়গায় মাটি পর্যায়ক্রমে কঠিন ও কোমল থাকতে পারে। এমতো অবস্থায় নদী স্রোত কোমল শিলাকে আস্তে আস্তে ক্ষয় করে কিন্তু কঠিন শিলা পূর্বের অবস্থায় থেকে যায়। এতে ক্ষুদ্র ক্ষুদ্র জলপ্রপাতের সৃষ্টি হয়। অর্থাৎ একটা কঠিন স্তর, একটা নরম স্তর, এইভাবে যখন শিলা স্তরগুলো সজ্জিত থাকবে তখন দেখা যাবে যে প্রথমে একটা নরম শিলাস্তর, তারপরে একটা কঠিন শিলাস্তর, এইভাবে আস্তে আস্তে অনেক সময় এইভাবে চিত্রাকারে মানে প্রবাহিত হবে। এইগুলো হচ্ছে স্রোত। এসব জলপ্রপাত সারিবদ্ধভাবে উপর থেকে নিচের দিকে অবস্থান করে বলে এদের নদী স্রোত লাফাতে লাফাতে নিচের দিকে পড়ে। এরূপ প্রবাহমান সারিবদ্ধ ক্ষুদ্র ক্ষুদ্র জলপ্রপাতকে খরস্রোত বলা হয়। যেমন জর্জিয়ার ইনগুরি নদীতে এরূপ খরস্রোত দেখা যায়। তারপরে রয়েছে কি বর্তুলাকার গর্ত, পটহোলস। নদীর চলার পথে কোন জায়গায় শিলাস্তর নরম হলে সেখানে আমরা ভাষার আকারে দেখার চেষ্টা করি। বর্ষাকালে নদীর গতিবেগ দ্রুত বৃদ্ধি পেলে নদীর পানি অনেক সময় ক্ষুদ্র পরিসরে গোলাকার ঘূর্ণিপ্রবাহ সৃষ্টি করে। এই ঘূর্ণন অনেক সময় নদীগর্ভে বড় বড় গর্তের সৃষ্টি করে, যা বর্তুলাকার গর্ত নামে আখ্যায়িত। বাংলাদেশে প্রবল বর্ষার সময় পানি প্রবাহ বেশি থাকায় পদ্মা ও মেঘনার মিলিত স্থানে এ ধরনের ভূমিরূপ গঠিত হয়। অর্থাৎ পানি ঘূর্ণাকারে প্রবাহিত হওয়ার কারণে হঠাৎ করে কোনো স্থানে অনেক গভীর বোতলের মতো, আমরা যে বোতল ব্যবহার করি সেই বোতলের মতো গর্ত হঠাৎ করে অনেকটা বেশি গর্ত হয়ে যায়। এটাই হচ্ছে মূলত বর্তুলাকার গর্ত। তারপরে আসি সর্পিলো বাঁক। সর্পিলো মানে মধ্যম গতিতে নদী অববাহিকায় শিলা নরম থাকায় পানির স্রোতের আঘাতে ক্ষয়প্রাপ্ত হয়। এমতো অবস্থায় নদী এঁকে বেঁকে অগ্রসর হয়। সর্পিলো মানে সাপের মতো এঁকে বেঁকে প্রবাহিত হওয়া। এটাই হচ্ছে মূলত সর্পিলো বাঁক। নদী কখনোই সোজাভাবে চলে না, এইরকম সাপের মতো এঁকে বেঁকে চলে। এটাই সর্পিলো বাঁক। তারপরে রয়েছে নদীমঞ্চ। মধ্যম গতিতে নদীর পানি অসমানভাবে হ্রাস বৃদ্ধির ফলে নদী অসমানভাবে ক্ষয়প্রাপ্ত হয় এবং সিঁড়ির ন্যায় যে ভূপ্রকৃতি সৃষ্টি করে একে নদীমঞ্চ বলা হয়।
এটাই হচ্ছে মূলত নদী মঞ্চ। তাহলে আমরা নদীর ক্ষয় কার্যের ফলে সৃষ্ট বিভিন্ন রকমের ভূমিরূপ সম্পর্কে পর্যালোচনা করলাম। আমরা কি দেখলাম? উপত্যকা গঠন, ইউ শেপড ভ্যালি, ভি শেপড ভ্যালি, গিরিখাত, ক্যানিয়ন, জলপ্রপাত, খরস্রোত, বর্তুলাকার গর্ত, সরপিল, বাঁক, নদী মঞ্চ। এখান থেকে প্রত্যেকটা বিষয়ই গুরুত্বপূর্ণ। এবারে আমরা আসব নদীর সঞ্চয় কাজ। নদীর সঞ্চয় কাজের ফলে যে ভূমিরূপগুলো গঠিত হয় তার মধ্যে রয়েছে পলল পাখা, পলল কোণ, পলল পাখা। আমরা আসি পলল পাখা, অ্যালুভিয়াল ফ্যানস। পার্বত্য অঞ্চলে নদী খাড়া ঢাল বেয়ে সমভূমিতে পতিত হলে নদীর স্রোত বেগ অনেক কমে যায়। ফলে নদীবাহিত পলি, বালি, কাকর, নুড়ি প্রভৃতি পাহাড়ের পাদদেশে সঞ্চিত হয়ে হাত পাকার ন্যায় যে ভূমিরূপ সৃষ্টি করে তাকে পলল পাখা বলা হয়। চীনের জিনজিয়াং এ কুনলুন পর্বতের পাদদেশে এরূপ ভূমিরূপ দেখা যায়। অর্থাৎ অনেকটা এইভাবে নদী প্রবাহিত এরকম ভূমিরূপ গঠন করে। মূলত এটার সাথে হ্যান্ডেল লাগায়া দিলে এটা হাত পাখার মতো দেখতে, এই জন্য এটাকে পলল পাখা বলা হয়। আচ্ছা, তারপরে পলল কোণ। পলল কোণ পলিশ কোণ স্বল্প দূর পর্যন্ত বিস্তৃত, যা পাদদেশের মৃত্তিকার কাঠিন্যের উপর নির্ভর করে। নদীবাহিত অপেক্ষাকৃত বৃহৎ শিলাখণ্ড দ্বারা পলল কোণ সৃষ্টি হয়। নিউজিল্যান্ডের সাউথ আইল্যান্ডে দেখা যায়। তারপরে আছে কি? প্লাবন সমভূমি। প্লাবন সমভূমি বর্ষাকালে প্রচুর বৃষ্টিপাতের ফলে দুকুল উপচে বন্যার সৃষ্টি করে। বন্যা শেষে বন্যা কবলিত এলাকায় পলি স্তর লক্ষ্য করা যায়। এইভাবে বহু কাল অতীত হলে বন্যা কবলিত এলাকায় এক ধরনের ভূমির সৃষ্টি হয়। একে মূলত প্লাবন সমভূমি বলা হয়। আমাদের দেশে প্রতি বছর কোনো না কোনো নদীতেই বন্যা সংঘটিত হয় এবং এই বন্যা সংঘটিত হওয়ার ফলে ধীরে ধীরে অনেক দিন ধরে যে ভূমিরূপ গঠিত হয় সেই ভূমিরূপগুলোই হচ্ছে মূলত প্লাবন সমভূমি। তারপরে রয়েছে প্রাকৃতিক বাঁধ। বন্যার সময় নদীর উপকূল প্লাবিত হলে নদীবাহিত ভারী পদার্থসমূহ নদীর তীরে সঞ্চিত হয়। এতে নদীর তীর উঁচু হয়ে বাঁধের ন্যায় ভূমিরূপের সৃষ্টি করে। এরূপ ভূমিরূপকে প্রাকৃতিক বাঁধ বলা হয়। তারপরে রয়েছে অশ্বক্ষুরাকৃতি হ্রদ। নাম শুনেই বোঝা যাচ্ছে অশ্বক্ষুরা। অশ্ব মানে ঘোড়া, ঘোড়ার খুরের মতো হ্রদ। অনেক সময় নদীর চলার পথে এই ধরনের ভূমিরূপ গঠিত হতে পারে। এক অর্থাৎ নদীর বাঁক বৃদ্ধি পেলে এক সময় এই বাঁকের দুই প্রান্ত একত্রিত হয়ে দেখা যায় নদী আবার সোজা প্রবাহিত হয়। তখন এই যে অংশটা, এটা এইরকম একটা ঘোড়ার খুরের ন্যায় একটা হ্রদের সৃষ্টি হয়। এটাই হচ্ছে মূলত অশ্বক্ষুরাকৃতি হ্রদ। অক্সবো আর কি, অশ্বক্ষুরাকৃতি, ঘোড়ার খুরের মতো। তারপরে রয়েছে কি? কর্দম সিপি। কর্দম সিপি হচ্ছে অশ্বক্ষুরাকৃতি হ্রদের মুখে প্রতি বছর পলি জমে
কোনো সময় হ্রদের উভয় মুখ বন্ধ হয়ে যায়, এই বন্ধ মুখকেই কর্দমছিপি বলা হয়। আচ্ছা, তারপরে রয়েছে কি বদ্বীপ। নিম্ন গতিতে নদীর স্রোত খুবই কমে যায়, ফলে পরিবাহিত পদার্থগুলো এসে এই অঞ্চলে জমা বাঁধে, জমাট হয়, সঞ্চয় হয়। মূলত ফলে নদীবাহিত বালি, পলি, কাঁকর প্রভৃতি তলানি রূপে নদীতে সঞ্চিত হতে থাকে। এই তলানি প্রথমে নদীর মোহনায় বিভিন্ন চরের সৃষ্টি করে, পরে চরসমূহের মধ্যে দিয়ে নদীর স্রোত দ্বারা বিচ্ছিন্ন হলে ত্রিকোণাকার এক ধরনের ভূমিরূপের সৃষ্টি হয়। এরূপ ভূমিরূপ মাত্রাহীন বাংলা ব অক্ষরের ন্যায় বলে একে বদ্বীপ বলা হয়। বিশ্বের বৃহত্তম গাঙ্গেয় বদ্বীপ বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবস্থিত। এখানে মূলত গ্রিক বর্ণ ডেল্টা বা বাংলা মাত্রাহীন বয়ের মতো এক ধরনের ভূমিরূপ গঠন করে, এটাই বদ্বীপ। পৃথিবীর বৃহত্তম বদ্বীপ হচ্ছে বাংলাদেশ। এটা নৈবিত্তিক, অনেক সময় নৈবিত্তিক হিসেবে পরীক্ষায় থাকে। আচ্ছা, তাহলে আমরা নদীর বিভিন্ন রকমের ফাংশন, নদী কাকে বলে, নদীর ফাংশন গুলো সম্পর্কে আমরা আলোচনা করলাম। এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, নৈবিত্তিক আসে এবং সৃজনশীল প্রশ্ন আসে। এবারে আমরা আসি নদী ভাঙ্গন। নদী দ্য ব্যাংক ইরোশন, নদী ভাঙ্গন। নদী ভাঙ্গন বহুবিধ কারণে সংঘটিত হতে পারে। এখন আমাদের দেশে, বাংলাদেশের প্রেক্ষিতে নদী ভাঙ্গন একটি মারাত্মক প্রাকৃতিক দুর্যোগ হিসেবে চিহ্নিত হচ্ছে। বিশেষ করে বাংলাদেশের প্রধান প্রধান নদীগুলো যে পদ্মা, মেঘনা, যমুনা, এই নদীগুলোর তীরে ব্যাপক ভাঙ্গন সংঘটিত হয়। এর ফলে মানুষ তাদের আবাদি জমি, বাসগৃহ সহ বিভিন্ন রকমের সম্পত্তি নদীগর্ভে বিলীন হয়ে যায় এবং মানুষ অসহায়, দরিদ্র হয়ে যায়। আচ্ছা, যাই হোক, তাহলে নদী ভাঙ্গনের কারণ, বিভিন্ন কারণে নদী ভাঙ্গন সংঘটিত হতে পারে। আচ্ছা, প্রথমে হচ্ছে নদী খাত অতিরিক্ত নিম্ন কিংবা পরিপূর্ণ হয়ে যাওয়া। এক্ষেত্রে অতিশয় খাড়া পাড় মাধ্যাকর্ষণ জনিত টানে ভেঙে পড়ে। পরিপূর্ণ খাতের ক্ষেত্রে স্রোতের তোড়ে ভাঙ্গন সৃষ্টি হয়। অর্থাৎ নদী যখন খাতের ভিতর দিয়ে প্রবাহিত হয়, তখন নদীর পার্শ্ব বা তীর খাড়াভাবে অবস্থান করে। মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে এই খাড়া অংশ দ্রুতই নদীর খাতের ভিতরে ভেঙে পড়ে। এভাবে নদী ভাঙ্গন ত্বরান্বিত হয়। তারপরে প্লাবনের সময় নদী পাড়ের মৃত্তিকাতে দ্রুত পানি প্রবাহিত হয়ে তা আলগা হয়ে যায় এবং স্রোতের সাথে বহুদূর প্রবাহিত হয়। প্রচন্ড স্রোতে যখন পানি প্রবাহিত হয়, তখন নদীর তীরগুলো কি হয়, পানির আঘাতে ক্ষয়প্রাপ্ত হয়। এভাবে ক্ষয়প্রাপ্ত হয়ে মূলত নদী ভাঙ্গন ত্বরান্বিত করে। তারপরের বিষয় হচ্ছে পাহাড়ি ঢলে নদীর তীরের মৃত্তিকা সম্পৃক্ত ও আলগা হয়ে ভাঙ্গনের সৃষ্টি হয়। নদী খাতের স্রোতের দিক ও বেগ পরিবর্তনের ফলে নদী ভাঙ্গন সৃষ্টি হয়। নদীর তরঙ্গের আঘাতে ভাঙ্গন সৃষ্টি হয়। অতিরিক্ত বর্ষণের ফলে নদী অববাহিকার পানি দ্রুত নদী খাতের দিকে ধাবিত হওয়ার সময় তীর ভাঙ্গনের সূচনা হয়। তাহলে বিভিন্ন কারণেই নদী ভাঙ্গন সংঘটিত হতে পারে। এখন এই নদী ভাঙ্গনের প্রতিকার, নদী ভাঙ্গন প্রতিকার করা একটি দুরূহ ব্যাপার এবং ব্যয়বহুল ব্যাপার। আসা যাক, তারপরেও প্রযুক্তি এবং বৈজ্ঞানিক পদ্ধতিতে নদী ভাঙ্গন কিছুটা হলেও রোধ করা যায়। নদীর দুতীরে বেড়িবাঁধ নির্মাণ করে সাধারণত ভাঙ্গন প্রতিরোধ করা যায়। বর্ষা মৌসুমে নদী থেকে পানি অপসারণ করা, অর্থাৎ নদীর সাথে খালের সংযোগ স্থাপন করে অনেক সময় নদীর অতিরিক্ত পানি খালের মাধ্যমে প্রবাহিত করলে পানির চাপ কমে যায়, এতে নদী ভাঙ্গন অনেকটা কমে যায়। তারপরে বেড়িবাঁধের উপর গাছপালা লাগলে মৃত্তিকার বাঁধন শক্ত থাকে। নদী ভাঙ্গন রক্ষার জন্য বা নদীর পানির প্রবাহকে নদী খাতের মধ্যে সীমাবদ্ধ রাখার জন্য যে বন্যা দেওয়াল নির্মাণ করা হয়,
সেই বন্যা দেওয়াল বা বাঁধের উপরে গাছপালা গাছপালা লাগালে অনেক সময় মাটি শক্ত হয় এবং ভাঙ্গন রোধ করা যায়। তারপরে বাঁকের মুখে তলদেশ থেকে তীরভূমি পর্যন্ত পাথর বা সিমেন্টের বার ফেলে ভাঙন নিয়ন্ত্রণ করা। এটা অত্যন্ত ব্যয়বহুল। যে সমস্ত অঞ্চল ভাঙ্গন কবলিত অঞ্চল, সেখানে মূলত প্রযুক্তি ব্যবহার করে পাথর, সিমেন্টের ব্লক এগুলো তৈরি করেও নদী ভাঙ্গন রোধ করা যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই ক্লাস থেকে একাধিক নৈবিত্তিক এবং সৃজনশীল প্রশ্ন পরীক্ষায় আসতে পারে। আমরা পরবর্তী কোনো এক সময় এই নদী ভাঙ্গন, নদীর কার্যক্রমের উপরে সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।